আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায় ৫ মূলধনী আয় ব্যয় প্রাক্কলন এই অধ্যায়টির তৃতীয় অংশ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি। মূলধন বাজেটিংয়ের যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে যে প্রথম পদ্ধতিটা আমরা শিখব সেটা হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি। প্রথমে আসো গড় মুনাফার হার পদ্ধতি কি সেটা আগে আমরা দেখে নিই। প্রত্যাশিত বার্ষিক গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করলে গড় মুনাফার হার পাওয়া যায়। এটা সূত্রটা কি দেখে নিই। সূত্রটা দেখো, গড় মুনাফার হার এটা আমরা নির্ণয় করার সময় আমরা এই সূত্রের মাধ্যমে গড় মুনাফার হার নির্ণয় করব। গড় মুনাফার হার ইকুয়াল টু উপরে থাকবে গড় নিট মুনাফা, নিচে হবে কি এটাকে আমরা ভাগ করব গড় বিনিয়োগ দিয়ে এবং এটাকে আমরা ১০০ দিয়ে গুণ করব। তার মানে গড় মুনাফার হারটা আমরা পার্সেন্টেজে বা শতকরায় প্রকাশ করব। এবার আসে যে গড় নিট মুনাফা এবং গড় বিনিয়োগ এগুলো আমরা কিভাবে বের করব সেটা দেখে নিই। খেয়াল করো, তোমাদের অঙ্কে যদি বিক্রয় দেওয়া থাকে তাহলে আমরা কি করব? বিক্রয় থেকে সব খরচ, চলতি, স্থায়ী, অবচয় এই ধরনের সকল খরচ বাদ দিলে আমরা কি পাবো? মোট মুনাফা অথবা করযোগ্য মুনাফা অথবা ক্ষতি, মানে আমাদের যদি এখানে মুনাফাও হতে পারে ক্ষতিও হতে পারে। এবং যখন আমরা এই যে মোট মুনাফা পাবো, করযোগ্য মুনাফা বা মোট মুনাফা পাবো, এখান থেকে আমরা কি করব? করটাকে বাদ দেব। কর বাদ দিলে আমরা কি পাবো? নিট মুনাফা পাবো। এই যে একটা প্রকল্পের কয়েকটা বছরের আমরা নিট মুনাফা পাবো, এই নিট মুনাফাগুলোকে মোট করে যোগ করে প্রতি বছরের প্রত্যাশিত মোট নিট মুনাফাকে, তার মানে কি যে কয় বছরের নিট মুনাফা আমরা পাবো ওই কয় বছরের নিট মুনাফাকে আমরা যোগ করব। যোগ করে মোট বছরের সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব কি গড় মুনাফা, গড় নিট মুনাফা। তাহলে আমরা কি পাচ্ছি? মোট মুনাফা থেকে কর বাদ দিলে আমরা কি পাবো? নিট মুনাফাটা পেয়ে যাব। এরপর কি বললাম যে আমরা এই প্রতি বছরের প্রত্যাশিত মোট নিট মুনাফাকে মোট বছরের সংখ্যা দিয়ে যখন আমরা ভাগ দেব গড় নিট মুনাফা আমরা পেয়ে যাব। এবার আসো গড় বিনিয়োগটা কিভাবে পাবো? আমাদের অঙ্কে যে বিনিয়োগ দেওয়া থাকবে ওই বিনিয়োগটাকে আমরা ২ দিয়ে ভাগ করলে কি পাবো? গড় বিনিয়োগ। এটা সূত্রটা আমরা এভাবে লিখবো, গড় বিনিয়োগ ইকুয়াল টু কি হবে? প্রাথমিক বিনিয়োগের সাথে আমরা অঙ্কে যদি ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকে যোগ করে আমরা এটাকে ২ দিয়ে ভাগ করব। এখানে দেখো অথবা দিয়ে আমি এখানে আরো একটা সূত্র লিখেছি, একটু খেয়াল করো। গড় বিনিয়োগ ইকুয়াল টু প্রাথমিক বিনিয়োগ যোগ ০ ডিভাইডেড বাই ২। আমাদের বইতে এই সূত্রটা দেওয়া আছে। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে এখানে ০ কেন দেওয়া আছে? এখানে ০ বলতে বোঝানো হচ্ছে কি ভগ্নাবশেষ মূল্য। অঙ্কে যদি ভগ্নাবশেষ মূল্য দেওয়া না থাকে তাহলে আমরা এখানে ০ বসিয়ে এই সূত্রটা লিখলেই হবে। আর যদি তোমাদের অঙ্কে ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকে, সাধারণত তোমাদের অঙ্কে এই ভগ্নাবশেষ মূল্য দিয়ে অঙ্ক থাকে না, বাট যদি দেওয়া থাকে তখন আমরা ভগ্নাবশেষ মূল্যটা যোগ করে এই সূত্রের মাধ্যমে গড় বিনিয়োগটা বের করব। আর দেওয়া না থাকলে আমাদের এই সূত্রটা লিখলেই হবে। আর তোমাদের অঙ্কে যদি অবচয় দেওয়া না থাকে তাহলে আমরা অবচয়টা কিভাবে বের করব? প্রাথমিক বিনিয়োগের থেকে আমরা ভগ্নাবশেষ মূল্যটাকে বাদ দেব, বাদ দিয়ে আমরা সেটাকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করব। ভাগ করলেই আমরা অবচয়টা পেয়ে যাব। এটা একটা প্রয়োজনীয় সূত্র। এখানে গড় মুনাফার হার বের করার সূত্র, এটা বিশ্লেষণের সাথে আরও আমাদের অঙ্ক করতে গেলে যে সূত্রের প্রয়োজন হবে সেটা এখানে প্রেসক্রাইব করা হলো। এবার আসো, এই যে আমরা দেখলাম গড় মুনাফার হার, আমরা যে একটা প্রকল্পের গড় মুনাফার হার বের করব, একটা পার্সেন্টেজ পাবো। এই গড় মুনাফার হারটা বের করার পরে প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নীতিটা কি হবে আমরা দেখে নিই। প্রথম সিদ্ধান্ত নীতিটা কি আছে দেখো, গড় মুনাফার হার যত বেশি হয় তত ভালো। ব্যাংক থেকে ঋণ নিয়ে যদি কোনো প্রকল্পে অর্থায়ন করা হয় তবে ব্যাংকের একটি চাহিদা থাকে। গড় মুনাফার হার ব্যাংক সুদ অপেক্ষা কম হলে ঋণ পাওয়া যায় না। প্রকল্পটির গড় মুনাফার হার অধিকতর হওয়া গ্রহণযোগ্য। মনে করো তুমি একটা প্রকল্প গ্রহণ করেছো, ওই প্রকল্পের জন্য যখন তুমি অর্থায়ন করতে যাবা, ব্যাংক থেকে ঋণ নিতে যাবা, তখন ব্যাংক সুদের হার অপেক্ষা তোমার ওই প্রকল্পের গড় মুনাফার হারটা বেশি হতে হবে, না হলে ওই ব্যাংক থেকে তুমি ঋণ পেবা না এবং প্রকল্পটি তোমার জন্য গ্রহণযোগ্য হবে না। ২ নম্বর সিদ্ধান্ত নিতে আসো, কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে গড় মুনাফার একটি সর্বনিম্ন হার পূর্ব নির্ধারিত থাকে।
ঠিক আছে? গড় মুনাফার হার কত হলে গ্রহণযোগ্য হবে? কোনো কোনো কোম্পানি এটা আগের থেকে নির্ধারণ করে থাকে। নির্দিষ্ট কোনো বিনিয়োগ বা প্রকল্পের জন্য নির্ণীত গড় মুনাফার হার কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন হার থেকে যদি কম হয় তাহলে বিনিয়োগ সুযোগটি বা প্রকল্পটি বাতিল করা হয়। যদি কোম্পানির যে ব্যবস্থাপক তারা যেই সর্বনিম্ন মানদণ্ডটা রেখেছে, সর্বনিম্ন হারটা নির্ধারণ করেছে, তার থেকে কম হলে প্রকল্পটা বাতিল হবে। আর যদি কাঙ্ক্ষিত হার থেকে বেশি হয় তাহলে কি হবে? প্রকল্পটা গ্রহণ করা হবে। একাধিক প্রকল্পের ক্ষেত্রে পূর্ববর্ণিত নীতি অনুসারে গ্রহণযোগ্য বিনিয়োগ সুযোগ বা প্রকল্পগুলোকে ক্রমানুসারে সাজানো হয়। তার মানে কি? মানে বিনিয়োগ সুযোগ বা প্রকল্পগুলোকে তাদের গ্রহণযোগ্য অনুযায়ী ক্রমানুসারে সাজানো হয় এবং প্রতিষ্ঠানের মূলধনের পর্যাপ্ততা সাপেক্ষে প্রয়োজনীয় সংখ্যক বিনিয়োগ সুযোগ বা প্রকল্প নির্বাচন করা হয়। প্রতিষ্ঠানের যে মূলধন তারা বিনিয়োগ করতে পারবে, তাদের যতটুকু পর্যাপ্ততা আছে ওই অনুযায়ী তারা প্রকল্পটা নির্বাচন করবে। এবার আসো গড় মুনাফার হার পদ্ধতির কিছু সুবিধা আছে। কি সুবিধা আছে দেখো। প্রথম সুবিধাটা, গড় মুনাফার হার পরিমাপ করার সূত্রে তেমন জটিলতা না থাকায় এটা বোঝা সহজ। এটা খুব সহজে বোঝা যায় কিভাবে আমরা গড় মুনাফার হার গড় মুনাফার হারটা আমরা ক্যালকুলেট করব। প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী থেকে প্রয়োজনীয় তথ্যাদি পাওয়া যায় বলে এটি অনেকের কাছে জনপ্রিয়। আমরা গড় মুনাফার হার গড় মুনাফার হার ক্যালকুলেট করতে গেলে যে তথ্যের প্রয়োজন হবে সেগুলো প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী থেকেই আমরা পেতে পারবো। এর জন্য এটা অনেকের কাছে জনপ্রিয়। এবার আসো দেখি গড় মুনাফার হার পদ্ধতির কিছু অসুবিধা আছে। অসুবিধাগুলো একটু দেখে নিই। অসুবিধাগুলো দেখো, গড় মুনাফার হার পদ্ধতিতে নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফা ব্যবহার করা হয়। আমরা নগদ প্রবাহ কনসিডার করছি না, আমরা কনসিডার করব গড় মুনাফার হার পদ্ধতিতে নিট মুনাফা। এই নিট মুনাফার কিছু সীমাবদ্ধতা আছে বলে অনেকে এই পদ্ধতিকে গ্রহণযোগ্য বা নির্ভরযোগ্য মনে করছে না। গড় মুনাফার হার পদ্ধতিটি অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না। আমরা তো দেখলামই যে এটা একটা পার্সেন্টেজ নির্ণয় করা হচ্ছে, এখানে অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হচ্ছে না। যে কোনো বিনিয়োগের সুযোগ বা প্রকল্পের নগদ প্রবাহের ভবিষ্যৎ বছরগুলো থেকে আসে। মানে তুমি একটা প্রকল্পে বিনিয়োগ করলা, এই নগদ প্রবাহটা তো তুমি পাবা 1 বছর পরে কিছু টাকা পাবা, 2 বছর পর একটা অ্যামাউন্ট পাবা, 3 বছর পর একটা অ্যামাউন্ট পাবা। এই ভবিষ্যতের টাকাগুলোকে, ভবিষ্যতে যে টাকাটা আমরা পাচ্ছি ওই টাকাটার আজকের মূল্য সমান নয়, ভবিষ্যতে আগত নগদ প্রবাহের মূল্য সমান হয় না। যে কারণে বলছে এটাও একটা সীমাবদ্ধতা গড় মুনাফার হার পদ্ধতির, যে গড় মুনাফার হার পদ্ধতি অর্থের সময় মূল্যটা বিবেচনা করে না। এবার আসো আমরা অঙ্কে যাওয়ার আগে, এই টপিক থেকে মূলত আমাদের অঙ্ক এসে থাকে। অঙ্কে যাওয়ার আগে আমাদের বইয়ে তোমরা খেয়াল করে থাকবে যে একটা এক্সাম্পল দেওয়া আছে। বইয়ের যে উদাহরণটা আছে, প্রথমে আমি ওই উদাহরণটা তোমাদের একটু বুঝিয়ে দেব, এরপর আমরা দুইটা অঙ্ক প্র্যাকটিস করব। বইয়ের উদাহরণটা খেয়াল করো। উদাহরণে কি বলছে? মনে করো তোমার বাবা ক এবং খ নামে দুটি বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন। প্রকল্প দুটির বিস্তারিত বিবরণ দেওয়া হলো। দেখো বিবরণের মধ্যে কিছু কথা আছে। একটা প্রকল্প কর বিবরণ আছে। দেখো প্রকল্পের মেয়াদকাল 3 বছর। প্রাথমিক মূলধন হিসেবে প্রয়োজন কি? 1 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করলে আগামী 3 বছর বিক্রয়, মানে প্রকল্পটা যদি বিনিয়োগ করা হয় 3 বছর, ওই প্রকল্প থেকে বিক্রয়ের মাধ্যমে যথাক্রমে 8 লক্ষ, 1,99 লক্ষ টাকা এবং 80 লক্ষ টাকা পাওয়া যাবে। এই প্রকল্পে একটা চলতি খরচ আছে। চলতি খরচ কি? বিক্রয়ের 40% অনুমান করা হয়েছে। আর এই চলতি খরচটা পরের লাইনে দেখো এখানে ক্যালকুলেট করে দেওয়া আছে। এবার আসো এ সকল চলতি খরচের মধ্যে কি কি আছে একটু এখানে খেয়াল করবা। এখানে একটু তোমাদের বইটা আন্ডারলাইন করে নাও। এই সকল এই চলতি খরচের মধ্যে এর মধ্যে কি কি রয়েছে? কাঁচামালের খরচ আছে, শ্রমিকের মজুরি, বিদ্যুৎ বিল। এগুলো হচ্ছে কিসের মধ্যে পড়েছে? এগুলো হচ্ছে পড়েছে কিসের মধ্যে? চলতি খরচের মধ্যে। এরপর আছে কি? স্থায়ী খরচ, প্রতিষ্ঠানের স্থায়ী খরচ, এটাও আমাদের অঙ্কে দেওয়া থাকবে। আর এই স্থায়ী খরচের মধ্যে কি পড়েছে? উৎপাদন বা বিক্রয়ের পরিবর্তিত হবে না, যেমন বিল্ডিং ভাড়া। মানে স্থায়ী খরচ বলতে বোঝানো হচ্ছে যেমন বিল্ডিং ভাড়া, এটা একটা স্থায়ী খরচ। যে সকল একটা ব্যবসায় যে সকল খরচগুলো উৎপাদনের বা বিক্রয় তুমি যেটা করছো এটার এককের সাথে সাথে যে সকল খরচগুলো পরিবর্তন হবে না, মানে বিক্রয় বৃদ্ধি বা কমের সাথে কিন্তু একটা তোমার কারখানার ভাড়া বা বিল্ডিং ভাড়া সম্পর্ক নেই, এগুলোকে বলা হচ্ছে স্থায়ী খরচ। এখান থেকে এই দুইটা লাইন একটু বইতে আন্ডারলাইন করে নেবে। কেন এটা আন্ডারলাইন করতে বলা হচ্ছে? কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে, এমসিকিউ এসে থাকে যে স্থায়ী খরচ কোনগুলো, স্থায়ী খরচের মধ্যে কি কি পড়ছে এবং
চলতি খরচের মধ্যে কি কি পড়ছে। ঠিক আছে, চলতি খরচের পাশাপাশি আগামী 3 বছর প্রতি বছর 5 লক্ষ টাকা করে স্থায়ী খরচ অনুমান করা হয়েছে। এই প্রকল্পের ক্ষেত্রে স্থায়ী খরচ অনুমান করা হয়েছে কত? 5 লক্ষ টাকা। এরপর আসছে অবচয় ব্যয়। প্রত্যেক প্রকল্পের মেশিনপত্র বাবদ কিছু বিনিয়োগ করতে হয়, মানে প্রত্যেক যে কোনো প্রকল্পের কিছু বিনিয়োগ আছে। এই প্রকল্পে যে 1 কোটি টাকা বিনিয়োগ দেখানো হয়েছে সেখানে সেটা হচ্ছে কি মেশিনপত্র বাবদ ব্যয়। এটা থেকে অবচয় বের করতে হবে। এবার আসো অবচয় কিভাবে বের করতে হবে। এখানে দেখো দেওয়া আছে বিনিয়োগের পরিমাণকে বিনিয়োগের আয়ুষ্কাল, ওই যে তোমাদের একটা সূত্র লিখেছিলাম ওইটা এখানে, বিনিয়োগের পরিমাণকে বিনিয়োগের আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? অবচয় পাওয়া যাবে। ঠিক আছে, যেহেতু প্রকল্পটি থেকে বিক্রয় পাওয়া যাবে 3 বছর, তার মানে কি এই প্রকল্পের আয়ুষ্কাল কি হবে? 3 বছর। এই বিনিয়োগ কত ছিল? এই 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা বিনিয়োগকে 3 দিয়ে ভাগ করে প্রতি বছর অবচয় 33.33 লক্ষ টাকা দেখানো হয়েছে। আর বিক্রয়লব্ধ অর্থ থেকে স্থায়ী এবং চলতি ব্যয় বা অবচয় বাদ দিলে আমরা করযোগ্য আয় পাবো। এরপর তার উপর আমরা কর ধরবো কত? 30%। আচ্ছা, এরপর আমরা বাকিটুকু আমরা অঙ্কটা চলে যাই, অঙ্কে যে আমরা দেখি কি আছে। ঠিক আছে, এখানে দেখো আর কি বলা হচ্ছে, যদি আমরা ধরে নিই প্রতিষ্ঠানটি অন্যান্য প্রকল্প থেকে করযোগ্য আয় হয় এবং এই প্রকল্পে যদি ক্ষতি হয় তবে প্রতিষ্ঠানটি সর্বনিম্ন পদকল একই হারে কমে যাবে। আচ্ছা, এটা আমরা অঙ্ক করতে গেলে আমরা বুঝতে পারবো। আর প্রকল্প খর ইনফরমেশনগুলো কি কি আছে দেখো। প্রকল্প কর ন্যায় খ প্রকল্পের আয়ুষ্কালও হবে 3 বছর, আয়ুষ্কালও হবে 3 বছর এবং প্রাথমিক বিনিয়োগ 1 কোটি টাকা। 3 বছরে তোমার বিক্রয়টা এখানে দেখো একটু দেওয়া আছে। ঠিক আছে, চলতি খরচ বিক্রয় কত হবে? 30% প্রাক্কলন করা হয়েছে, প্রাক্কলন দ্যাট মিন্স এস্টিমেট করা হয়েছে। চলতি খরচের পাশাপাশি স্থায়ী খরচ বাবদ প্রতি বছর 20 লক্ষ টাকা, অবচয় বাবদ এত টাকা নির্ধারণ করা হয়েছে। এবার আসো আমরা অঙ্কটা আগে দেখি। ওখানে অঙ্কের আমরা অঙ্কটা কিভাবে করব দেখো। বছর 1, বছর 2, বছর 3 দেওয়া আছে। বিক্রয়টা তো দেওয়াই থাকবে। বিক্রয় থেকে আমরা চলতি ব্যয় বের করব। বিক্রয় 40%, এই যে বিক্রয়ের উপর আমরা 40% চলতি ব্যয় বের করে করব। এটা থেকে আমরা স্থায়ী খরচ, মানে বিক্রয় থেকে চলতি ব্যয়, স্থায়ী খরচ, অবচয়, এগুলো সব আমরা মাইনাস করব। মাইনাস করলে আমরা কি পাবো দেখো? করযোগ্য মুনাফা বা ক্ষতি পাবো। এখানে দেখো মুনাফা অবলিক ক্ষতি কেন লেখা হয়েছে? কারণ মাইনাস যে অংশটুকু থাকবে এই ব্র্যাকেট, উইদিন ব্র্যাকেটে আমরা যেটা রাখবো এটা হচ্ছে ক্ষতি, মাইনাস, মাইনাসটাকে আমরা ব্র্যাকেটের ভিতর রাখবো। তার মানে এটা কি হবে? করযোগ্য ক্ষতি। আর যেগুলো প্লাস থাকবে এগুলো হচ্ছে কি হবে? আমাদের মুনাফা। এরপর এর উপর আমরা কর ধরবো। অঙ্কে যে পার্সেন্টেজ দেওয়া আছে পার্সেন্টেজ অনুযায়ী এই করযোগ্য মুনাফা বা ক্ষতির উপর আমরা কর ধরবো। কিন্তু যেখানে আমাদের অ্যান্সার মাইনাস আসবে তার মানে কি ওখানে ক্ষতি, লোকসানের ক্ষেত্রে কোনো কর নির্ধারণের আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, এরপর কি হচ্ছে? আমরা এই করটা ধরবো, এটা মাইনাস করার পর আমরা নিট মুনাফা বা ক্ষতি পেলাম। এখান থেকে আমরা গড় মুনাফা, গড় বিনিয়োগ, গড় মুনাফার হার বের করলাম। এটা আমরা এখন একটা অঙ্ক করলেই বুঝতে পারবো। এখানে দেখো প্রকল্প খরচটা বের করা আছে। প্রকল্প খরচটা একইভাবে দেখো, বিক্রয় থেকে চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয় এগুলো সব বাদ দেওয়ার পর আমরা কি পেলাম? করযোগ্য মুনাফা। এখান থেকে কর বাদ দেওয়ার পর পেলাম নিট মুনাফা। গড় মুনাফা, গড় বিনিয়োগ, গড় মুনাফার হার এভাবে নির্ধারণ করা হয়েছে। এবং তোমাদের বইতে শেষে দেখো কি দেওয়া আছে, লক্ষণীয় যে দুটি প্রকল্পের গড় মুনাফার হার সমান নয়। ক প্রকল্পের কত? 20.12% এবং খ প্রকল্পের গড় মুনাফা 22.80%। তার মানে কি খ প্রকল্পের গড় মুনাফার হার বেশি হয়। বিনিয়োগ সিদ্ধান্ত কোনটাতে গ্রহণ করতে হবে? খ প্রকল্প। গড় মুনাফার হারের ক্ষেত্রে যে ক্ষেত্রে মুনাফার হারটা বেশি থাকবে সেই প্রকল্পটা গ্রহণীয় হবে। এবার আসো তোমরা তোমাদের প্রত্যেকে তোমাদের কপি, পেন, ক্যালকুলেটর নিয়ে নাও। আমরা এখন 2টা অঙ্ক প্র্যাকটিস করব। উদাহরণ 1-এ আসো। আগে অঙ্কটা তুলে নেবে, তারপর আমার সাথে সাথে অঙ্কটা করবে। এবিসি কোম্পানির কাছে বিনিয়োগের জন্য একটা কোম্পানির কথা বলছে। 3 বছর মেয়াদী 2টা প্রকল্প আছে। উভয় প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 5 লক্ষ টাকা। কত দেখো? আমার প্রাথমিক বিনিয়োগ এখানে 5 লক্ষ টাকা দেওয়া আছে। করের হার 35%, এটাও এখানে দেওয়া আছে। আর বাকি তথ্যগুলো নিচে দেওয়া আছে। কি কি আছে দেখো? প্রাক্কলিত বিক্রয়, আগামী 3 বছরের মেয়াদ 3 বছর, প্রাক্কলিত বিক্রয় এখানে দেওয়া আছে। প্রকল্প কর কত, খর কত। ঠিক আছে, চলতি খরচ কি দেওয়া আছে? প্রকল্প কর ক্ষেত্রে বিক্রয় 20%, প্রকল্প খর ক্ষেত্রে বিক্রয় 25%। দেখো স্থায়ী খরচ দেওয়া আছে, অবচয় দেওয়া আছে। গতে কি বলছে? আমি এখানে ক খ দেওয়া হয়নি যেহেতু এটা সৃজনশীল প্যাটার্নের প্রশ্ন। কতে তো তোমরা জানো জ্ঞানমূলক আসবে, খতে অনুধাবনমূলক আসবে। গতে কি বলছে দেখো? প্রকল্প ক এর গড় মুনাফার হার নির্ণয় করো। ঘতে বলছে এবিসি কোম্পানির জন্য কোন প্রকল্পে বিনিয়োগ করা উত্তম, বিশ্লেষণ করো। চলো এবার আমরা অঙ্কটা করে ফেলি। গড় সমাধানে আসো। প্রথমে আমরা কি বের করব? প্রথমে আমাদের বের করতে হবে
কর পরবর্তী নিট মুনাফা অথবা নিট মুনাফা, এটা আমরা বের করব। এটা বের করার জন্য প্রথমে একটা ছক করে ফেলো। ছকের এপাশে কি থাকবে, বছর 1 2 3, মানে 1 2 3 বছরে আমাদের বিক্রয়টা কি প্রথমে আমরা লিখে ফেলবো। বিক্রয়টা দেখো 2,50,000, 3,90,000, 4,30,000 আমাদের অঙ্কে বিক্রয়টা দেওয়া আছে। বিক্রয় থেকে প্রথমে আমরা কি করব, চলতি খরচটাকে আমরা মাইনাস করব, বিয়োগ করব। এই চলতি খরচটা সরাসরি দেওয়া নেই, দেওয়া আছে বিক্রয়ের 20%। তার মানে কি, এই যে বিক্রয়ের 20% ধরে আমরা চলতি খরচটা নির্ণয় করব। তোমরা একটু ক্যালকুলেট করে দেখো যে এটা এসছে নাকি। 2,50,000-এর 20% 50,000 টাকা, 3,90,000-এর 20%, 4,30,000-এর 20%। চলতি খরচটা আমরা প্রথমে নির্ণয় করলাম। এবার আমরা কি বিয়োগ করব, স্থায়ী খরচ। স্থায়ী খরচটা কিন্তু অঙ্কে দেওয়াই আছে 70,000 টাকা, আমরা লিখে ফেললাম। এবার আর কি বিয়োগ করতে হবে, অবচয়। অবচয় কিন্তু অঙ্কে সরাসরি দেওয়া আছে। অবচয় কত দেওয়া আছে, 30,000 টাকা। এবার আমরা এই বিক্রয় থেকে চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয় বাদ দিলে আমরা কি পাবো, করযোগ্য মুনাফা অবলিক ক্ষতি। এখানে দেখো তিনটাই আমাদের প্লাস এসেছে, তার মানে কি এখানে আমাদের তিনটাই লাভ এসেছে। এই করযোগ্য মুনাফা অবলিক ক্ষতি যখন আমরা পেয়ে গেলাম, আমরা এবার কি হচ্ছে, আমাদের কর ধরতে হবে। করটা নির্ণয় করতে হবে কিসের উপর, এই অ্যামাউন্টগুলোর উপর। ঠিক আছে, করের হার 35%, আমাদের অঙ্কে দেওয়া আছে 35% ধরতে হবে। তাহলে আমরা ক্যালকুলেট করে ফেলি, 1 লক্ষ টাকার 35% এটা আসবে, বছর 2-এ আমাদের 74,200 পেলাম, বছর 3-এ আমরা 85,400 পেলাম। ঠিক আছে, এখন আমরা করযোগ্য মুনাফা বা ক্ষতি থেকে আমরা করটাকে বাদ দিই। বাদ দিয়ে দেখো তো কত আসে অ্যামাউন্ট। নিট মুনাফা বা ক্ষতি আমরা কত পাবো, 65,000, 1,37,800, 1,58,600। ঠিক আছে, নিট মুনাফা অবলিক ক্ষতি, এখানে অবলিক ক্ষতি রাখা হয়েছে যদি কোনোটা মাইনাস আসতো, আমাদের এখানে কোনো মাইনাস আসেনি, তার মানে তিনটাই আমাদের নিট মুনাফা এসেছে। এবার চলো আমরা সূত্রে মানটা বসিয়ে দিই। গড় নিট মুনাফাটা আমরা বের করব। 3 বছরের যে নিট মুনাফা পেলাম ওই তিনটা আমরা যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করব। যোগ করে দেখো কত আসে, আমরা কত পেলাম, 1,20,466.67। গড় নিট মুনাফাটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি বের করব, গড় বিনিয়োগ। গড় বিনিয়োগের সূত্রটা লেখো। আমি বলেছি যে কোনো একটা সূত্র লিখলেই হবে, আমাদের এই অঙ্কে ভগ্নাবশেষ মূল্য দেওয়া নেই, তার মানে আমরা এই সূত্রটাও লিখতে পারি, অথবা ভগ্নাবশেষ মূল্য লিখে আমরা পরে 0 দিয়ে বসাতে পারি। প্রাথমিক বিনিয়োগ যোগ 0/2 কত ছিল, 5 লক্ষ টাকা, তাই না? আমরা তাহলে গড় বিনিয়োগ কত পেলাম, 2,50,000 টাকা। এবার আমরা চলো গড় মুনাফার হারটা নির্ণয় করে নিই। এখানে আমি তোমাদের বলে নিই, তোমরা যখনই অঙ্কটা করবে অবশ্যই 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 তোমাদের সূত্রটা লিখতে হবে। তোমাদের অঙ্কে সূত্রের জন্য একটা নাম্বার বরাদ্দ থাকে, 1 নাম্বার বরাদ্দ থাকে। সূত্রটা না লিখলে কিন্তু নাম্বারটা কেটে নেওয়া হয়। ঠিক আছে, এবার তো আমরা তো গড় নিট মুনাফা পেলাম, গড় বিনিয়োগ পেলাম, তাহলে আমরা সূত্রে মানটা বসিয়ে দিই। মানটা বসিয়ে এখানে 100 দিয়ে আমরা গুণ করব। কত পেলাম দেখো, 0.4819। এই 0.4819কে আমরা 100 দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে গেলাম গড় মুনাফার হার প্রকল্পের কত, 48.19%। এবার আসো ঘতে যাই। ঘতেও একইভাবে আমরা প্রকল্প খ এর নিট মুনাফাটা প্রথমে নির্ণয় করে নেব। বছর দিয়ে দেখো, প্রথমে আমরা বিক্রয়টা লিখলাম। বিক্রয়ের উপর কি করতে হবে, আমাদের চলতি খরচ ধরতে হবে। প্রকল্প খতে চলতি খরচ কত আছে, বিক্রয়ের 25% আছে। আমরা আসো ক্যালকুলেট করে নিই। এখান থেকে আমরা কি করব, স্থায়ী খরচটাকে বিয়োগ করব। স্থায়ী খরচ প্রকল্প খতে দেওয়া আছে 80,000 টাকা। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা অবচয়টা মাইনাস করব। অবচয় দেওয়া আছে 32,000 টাকা। এবার আসো এই তিনটা বিক্রয় থেকে এই 3 ধরনের খরচ বাদ দেওয়ার পর কত আসে ক্যালকুলেট করে দেখি। আমরা এই অ্যামাউন্টটা পেলাম করযোগ্য মুনাফা বা ক্ষতিতে। এরপরে এই অ্যামাউন্টের উপর আমরা করের হার ধরব 35%। করের হারটা আমরা মাইনাস করব। মাইনাস করার পর কত পেলাম, নিট মুনাফা বা ক্ষতি, এই যে আমরা পেয়ে গিয়েছি। এই তিনটা নিট মুনাফা যোগ করে আমরা এবার 3 দিয়ে ভাগ দেব। ভাগ দিলে আমরা কি পাবো, গড় নিট মুনাফা। দেখো প্রকল্প খরচ থেকে কি পেলাম, 1,05,950 টাকা। ঠিক আছে, আবার আমরা গড় বিনিয়োগটা আমরা বের করে দেখালাম। ও যে বললাম আমরা এই সূত্রটাও লিখতে পারি, কিন্তু পরের লাইন আমাদের 0 লিখে ফেলতে হবে। পেয়ে গেলাম 2,50,000 টাকা। এবার আসো আমরা সূত্রে মানটা বসালে আমরা এই প্রকল্পের গড় মুনাফার হারটা আমরা পেয়ে যাব। কত পেলাম, 42.38%। আমাদের এখানে 0.4238 আমরা প্রথমে
যেটাকে আমরা 100 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 42.38%। এবার আসো অঙ্কের শেষে যে আমাদেরকে সিদ্ধান্তটা দিতে হবে, এই যে আমরা সিদ্ধান্তটা দেব এবং এটা দিলে এটার জন্য কিন্তু যদিও আমাদের ঘতে সিদ্ধান্ত চায়, এটার জন্য একটা নাম্বার বরাদ্দ থাকে। দেখো এটা অঙ্কের একটা পার্ট, কি লিখতে হবে? প্রকল্প ক এর গড় মুনাফার হার 38.18% এবং প্রকল্প খ এর গড় মুনাফার হার 42.38%। অর্থাৎ প্রকল্প ক এর গড় মুনাফার হার প্রকল্প খ এর থেকে বেশি। সুতরাং এবিসি কোম্পানির জন্য প্রকল্প কতে বিনিয়োগ করা উত্তম। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যখন দুইটা প্রকল্প থাকবে, যেই প্রকল্পের গড় মুনাফার হার সব থেকে বেশি হবে ওই প্রকল্পটা গ্রহণীয় হবে। চলো এবার আরও একটা অঙ্ক আমরা দেখে ফেলি। উদাহরণ 2। এই অঙ্কটা আমি কোথা থেকে এনেছি? এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছে। অঙ্কটা কি আছে দেখো। গড় মুনাফার হার তো একইভাবে নির্ণয় করব, কিন্তু এটাও একটা সৃজনশীল অঙ্ক। এক্ষেত্রে আমাদের ডিসিশনটা একটু ডিফারেন্ট হবে। দেখো, ব্যবসায়ী সুমন সাহেব নতুন ডিজাইনের জুতা উৎপাদনের লক্ষ্যে 4 বছরের জন্য 10 লক্ষ টাকা বিনিয়োগ করার কথা ভাবছেন, যা হতে বিক্রয় হতে পারে। অ্যামাউন্টগুলো দেওয়া হয়েছে, যার চলতি খরচ বিক্রয়ের 20%, স্থায়ী খরচ দেওয়া আছে 2 লক্ষ টাকা, করের হার 30%, অবচয় দেওয়া আছে। প্রতিষ্ঠানটির আরেকটা ইনফরমেশন দেখো দেওয়া আছে, প্রতিষ্ঠানটির আদর্শ গড় মুনাফার হার 20%। কতে কি বলছে? নগদ আন্তঃপ্রবাহ কি? খতে কি বলছে? নগদ আন্তঃপ্রবাহ কি? এটা আমরা পরবর্তীতে আসছি। নগদ আন্তঃপ্রবাহ কি আমরা দেখব। এটা হচ্ছে আমাদের নিট মুনাফার সাথে যখন অবচয় যোগ করব তখন আমরা নগদ আন্তঃপ্রবাহ পেয়ে যাব। ঠিক আছে। খতে কি বলছে? ট্রাক ক্রয়ের ক্ষেত্রে লাভজনকতা যাচাইয়ের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। কি? মূলধন বাজেটিং। ট্রাক ক্রয়ের ক্ষেত্রে লাভজনকতা যাচাইয়ের প্রক্রিয়াটা কি হবে? মূলধন বাজেটিং হবে, ওটা ব্যাখ্যা করতে হবে। আমরা এখন এখানে গ এবং ঘর অ্যান্সারটা করব। গতে কি বলেছে? জনাব সুমনের বিনিয়োগকৃত প্রকল্পের নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, এটা আমরা দেখব একটু ডিফারেন্ট। গড় মুনাফার হার নির্ণয়পূর্বক জনাব সুমনের বিনিয়োগ করা কি যথার্থ হবে কি না পরামর্শ দাও। এই যে আমরা প্রতিষ্ঠানের আদর্শ গড় মুনাফার হারের সাথে কম্পেয়ার করে পরামর্শ দেব। চলো দেখো অঙ্কটা করে নিই। গড় মুনাফার হার প্রথমে আমাদের নির্ণয় করার জন্য কি প্রয়োজন? প্রথমে আমরা এই অঙ্কটা শুরুতে লিখব কি? জনাব সুমনের বিনিয়োগকৃত প্রকল্পের নগদ প্রবাহ নির্ণয়। গতে আমাদের নগদ প্রবাহ চেয়েছে। এটার জন্য কি করব? আগের মতোই আমরা শুরু করব। 1, 2, 3, 4 বছর দেওয়া আছে। প্রথমে আমরা বিক্রয়টা লিখে ফেলবো। ঠিক আছে। এই বিক্রয় থেকে কি করব? আমরা চলতি খরচ বাদ দেব। চলতি খরচ অঙ্কে দেওয়া আছে বিক্রয় 20%। এই যে বিক্রয়ের উপর আমরা 20% ধরে এই অ্যামাউন্টটা পেলাম। ক্যালকুলেট করে দেখো তোমরা, প্রত্যেককে ভিডিওটা চলার সময় অঙ্কটা করে ফেলবে। এখান থেকে তারপর আমরা স্থায়ী খরচটা বাদ দেব। স্থায়ী খরচটা বাদ দিলাম। স্থায়ী খরচ বাদ দেওয়ার পর কি করব? আমরা অবচয়টা বাদ দেব। অবচয়টা বাদ দিলাম। ঠিক আছে। বাদ দেওয়ার পর আমরা কি পাবো? করযোগ্য মুনাফা বা ক্ষতি। এখানে একটু খেয়াল করো, আমাদের প্রথম বছরে এখানে মাইনাস এসেছে, 60,000 টাকা মাইনাস। এই কারণে এটাকে আমরা ব্র্যাকেটের ভেতর রেখেছি। এটা কি হবে? আমাদের ক্ষতি হবে। পরবর্তী বছরের জন্য এই পরিমাণ আমরা লাভ অর্জন করতে পেরেছি এই প্রকল্প থেকে। ঠিক আছে। এরপর আমরা কর ধরবো 30%। এখানে দেখো আমি কর ধরি নাই, কারণ কি? এটা ক্ষতির উপর কর ধরা প্রয়োজন নেই। এরপর কি হচ্ছে? বাকি বছরগুলোর উপর এই অ্যামাউন্টের কর পাওয়া গিয়েছে। এখন এই করযোগ্য মুনাফা বা ক্ষতি থেকে কর বাদ গেলে কি পাবো আমরা বলো তো? আমরা পাবো কি? নিট মুনাফা বা ক্ষতি। প্রথম বছরে নিট ক্ষতি আছে এবং পরবর্তী বছরে নিট মুনাফা আছে। এখন আমাদের কোশ্চেনে বলেছে জনাব সুমনের বিনিয়োগকৃত প্রকল্পের নগদ প্রবাহ নির্ণয় করো। এই নগদ প্রবাহটা আমরা কিভাবে নির্ণয় করব? সিম্পলি এই নিট মুনাফা বা ক্ষতির সাথে আমরা অবচয়টাকে যোগ করে দেব। অবচয় যে আমরা ছিল 20,000 টাকা, এটা যোগ করব। কেন? অবচয়টা হচ্ছে অনগদ খরচ। অবচয়ের ফলে কি আসলে তোমার ব্যবসা থেকে নগদ টাকা চলে যাচ্ছে? যাচ্ছে না। কিন্তু এটা আমরা বাদ দিয়েছি আগে কেন? কারণ এটা ব্যয় দেখে আমরা বাদ দিয়ে আমরা মুনাফাটা নির্ণয় করেছি। কিন্তু আমরা যখন নগদ প্রবাহ নির্ণয় করব, এটার জন্য আমাদের এটার সাথে এই অবচয়টা আবার যোগ করে দিতে হবে। অবচয়টা যোগ করলেই আমরা কি পেয়ে যাব? বিনিয়োগকৃত প্রকল্পের নগদ প্রবাহ। গতে আমাদের চেয়েছে নগদ প্রবাহ। আমরা কি করব? অবচয়টা যোগ করে নগদ প্রবাহ নির্ণয় করে ফেলব। কিন্তু ঘতে কিন্তু আমাদের চেয়েছে গড় মুনাফার হারটা নির্ণয় করতে হবে। সেটা কিন্তু আমরা নগদ প্রবাহের উপর নির্ণয় করব না। সেটা আমরা কোন লাইনের উপর করব? নিট মুনাফা বা ক্ষতির উপর করব। আর এই অঙ্কটা করার সময় তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমাদের যখন গড় মুনাফার হার নির্ণয় করতে বলবে, সব সময় যে আমাদের বিক্রয় থেকে চাবে সেটা না। অনেক সময় করযোগ্য মুনাফা বা ক্ষতি দেওয়া থাকতে পারে। তখন আমরা এখান থেকে অঙ্কটা স্টার্ট করব। বোঝা গেছে? আমাদের কর বাদ দিলে আমরা নিট মুনাফা বা ক্ষতি পেয়ে যাব। বাট আমাদের এই সিরিয়ালটা মনে রাখতে হবে যে কোনটার সাথে আমরা কোনটা বিয়োগ করলে কি পাচ্ছি। ঠিক আছে। আশা করি নগদ প্রবাহ নির্ণয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা গড় মুনাফার হার নির্ণয় করব কিসের উপর? যে নিট মুনাফা বা ক্ষতি -60,000 প্লাস বা 1,26,000 প্লাস 14,000 প্লাস 2,38,000। চলো এটার উপর আমরা গড় নিট মুনাফাটাকে নির্ণয় করে নিই।
সমাধান ঘতে এসে আমরা আগে কি করব, গড় নিট মুনাফাটা নির্ণয় করে নিলাম। কত পেলাম? ৭৯,৫০০ টাকা। এরপর কি, গড় বিনিয়োগ। গড় বিনিয়োগের সূত্র লিখলাম, সূত্রে মান বসিয়ে আমরা ৫ লক্ষ টাকা গড় বিনিয়োগ পেলাম। এবার আমরা গড় মুনাফার হারটা আমরা এখানে ক্যালকুলেট করে নিচ্ছি। কত পেলাম দেখো, ০.১৫৯০ ইন্টু 100, আমরা কত পেলাম? গড় মুনাফার হার ১৫.৯০%। ১৫.৯০%। এবার আসো আমাদের অঙ্কের কমেন্টে আমাদের কি লিখতে হবে, সিদ্ধান্তটা কি দিতে হবে। উদ্দীপকের প্রকল্পটি গড় মুনাফার হার আমরা পেয়েছি ১৫.৯০%, যা প্রতিষ্ঠানের একটা আদর্শ গড় মুনাফার হার ছিল ২০%। ওই যে আমাদের যখন সিদ্ধান্ত নীতি পড়েছি, প্রথম নীতিটার কথা মনে আছে তো, গড় মুনাফার হার কি হলো ২০%। এটা অপেক্ষা কম। যখন এটা অপেক্ষা কম, তাহলে কি হচ্ছে, সুতরাং উক্ত প্রকল্পে জনাব সুমনের বিনিয়োগ করা যথার্থ হবে না। যেহেতু প্রতিষ্ঠানের আদর্শ গড় মুনাফার হার থেকে এটা কম, তাহলে আর এখানে বিনিয়োগ করা যথার্থ হবে না বা উত্তম হবে না। আশা করি তোমরা অঙ্ক যেগুলো করিয়েছি এগুলোর সাথে সাথে করবে, বুঝতে পারবে, বেশি বেশি প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবার আসো আমরা চলে যাই হোমওয়ার্কে। হোমওয়ার্ক দেখো, একটা সৃজনশীল দেওয়া আছে। সৃজনশীলটা আমাদের যে সকল বোর্ড ২০১৮ সালের প্রশ্ন এটা। ঠিক আছে, দেখো কি আছে। জনাব আবরার একজন শিল্পপতি, সম্প্রতি তিনি চাপা ও বেলি নামে ৩ বছর মেয়াদী দুটি প্রকল্পের যে কোনো একটিতে বিনিয়োগের চিন্তাভাবনা করছেন। প্রকল্প দুটির প্রত্যেকটিতে প্রাথমিক বিনিয়োগ ৫ লক্ষ টাকা। প্রকল্প দুটির তথ্যগুলি দেওয়া আছে। দেখো কি আছে, প্রকল্প চাপা, প্রকল্প বেলি, প্রথম ৩ বছরের বিক্রয়টা দেওয়া আছে, চলতি খরচ দেওয়া আছে বিক্রয়ের পার্সেন্টেজে, স্থায়ী খরচ অবচয় করের হার দেওয়া আছে। ঠিক আছে, ক নম্বর প্রশ্ন, মূলধন বাজেটিংয়ের সব থেকে সরল এবং জনপ্রিয় পদ্ধতি কোনটি? এটার উত্তর কিন্তু হবে পে ব্যাক পিরিয়ড। এটা আমরা আগামী ক্লাসে পড়ব। ঠিক আছে, খ নাম্বার, নগদ প্রবাহ বলতে কি বোঝায়? এটা অ্যান্সার করবা। আর গ নাম্বার, প্রকল্প চাপায়ের গড় মুনাফার হার নির্ণয় করো। আমি আশা করছি এর আগের দুটো অঙ্ক যদি তোমরা আমার সাথে করে থাকো, তাহলে এইটাও তোমরা নির্ণয় করতে পারবা। জনাব আবরারের বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য বলে তুমি মনে করো? ঘতে এসে কি করতে হবে, আমরা প্রকল্প বেলির গড় মুনাফার হার নির্ণয় করব, তারপর দুইটা প্রকল্পের গড় মুনাফার হারের সাথে কম্পেয়ার করে আমরা ডিসিশনটা দেব। এমসিকিউগুলো নাও, কিছু হোমওয়ার্ক আছে এমসিকিউর জন্য। কাঁচামাল ক্রয়, বেতন ও অন্যান্য পরিচালনা খরচ কোন ধরনের খরচে অন্তর্ভুক্ত? ক চলতি খরচ, খ স্থায়ী খরচ, গ অনিশ্চিত খরচ, ঘ নিট খরচ। ২ গড় মুনাফার হার পদ্ধতিতে কোনটি বিবেচনা করা হয় না? কর, নিট মুনাফা, গড় বিনিয়োগ, অর্থের সময় মূল্য। ৩ কোনো একটি বিনিয়োগ প্রকল্পের গড় মুনাফার হার কাঙ্ক্ষিত হার থেকে বেশি হলে কি হবে? ক প্রকল্পটি বাতিল করা হবে, খ প্রকল্পটি গ্রহণযোগ্য হবে, গ প্রকল্পটি সম্প্রসারণ করা হবে, ঘ প্রকল্পটি আধুনিকায়ন করা হবে। ৪ নম্বরটা দেখো, গড় মুনাফার হার পদ্ধতিতে নগদ প্রবাহের পরিবর্তে কোনটি বিবেচনা করা হয়? ক নিট মুনাফা, খ বাট্টার হার, গ গড় মূলধন ব্যয়, ঘ প্রকৃত সুদের হার। ৫ ক খ গ কোম্পানির নগদ প্রবাহ ২ লক্ষ টাকা এবং নিট মুনাফা ১,৮০,০০০ টাকা হলে উক্ত কোম্পানির অবচয় কত হবে? ক ২০,০০০, খ ১,৮০,০০০, গ ২ লক্ষ, ঘ ৩,৮০,০০০ টাকা। আশা করি এতক্ষণ যতটুকু পড়লাম আমরা আজকে বুঝতে পেরেছো। আর এই অধ্যায়ের অঙ্কগুলো যতটুকু হোমওয়ার্ক দেওয়া আছে হোমওয়ার্কটা করতে হবে। আর অঙ্ক কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তোমাদেরকে ২ ধরনের অঙ্ক করিয়ে দিলাম আমি, অঙ্কগুলো সাথে সাথে করবে। যদি না বুঝতে পারো ভিডিওটির প্রয়োজনে আরেকবার দেখে নেবে। ঠিক আছে, আর হোমওয়ার্কটা করবে। আর সকলে ভালো থাকবে, ধন্যবাদ।